অভয়ার রক্ত, অভয়ার রক্ত, অভয়ার রক্ত, ভারত মাতা কি। আজকে পানিহাটি বিধানসভার আমাদের যে মন কি বাত অনুষ্ঠান, যেখানে মাননীয় প্রধানমন্ত্রী গোটা ভারতবর্ষে যে ছোট ছোট পরিবর্তন ঘটছে, যে পরিবর্তনগুলো ভারতবর্ষে আমূল পরিবর্তন আনার দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে, ভারতবর্ষকে আত্মনির্ভর ভারতবর্ষ তৈরি করার জন্য এগিয়ে নিয়ে যাচ্ছে, তার কথা উল্লেখ করেন। সেই মন কি বাত অনুষ্ঠানে আমরা উপস্থিত ছিলাম। সাথে আমাদের এই বিধানসভার মনোনীত প্রার্থী অর্থাৎ নরেন্দ্র মোদীর মনোনীত প্রার্থী, আমাদের সকলের শ্রদ্ধেয়া অভয়ের মা রত্না দেবনাথ, তিনি উপস্থিত আছেন। তাকে জোরে একবার হাততালি দিয়ে অভিনন্দন জানাবেন, কারণ তিনি জীবনের সবকিছু হারিয়ে ফেলেছেন। তার একমাত্র মেয়েকে হারিয়েছেন। একমাত্র সন্তান হলে কি হয় সেটা আমিও বুঝি, কারণ আমি আমার মা বাবার একমাত্র সন্তান। সন্তান হারানোর দুঃখ মা বাবার কাছে এর থেকে বড় দুঃখ কিছু হতে পারে না। কিন্তু এত দুঃখ পাওয়ার পরেও উনি যে অন্যায়ের বিরুদ্ধে লড়াই করার জন্য ব্যক্তিগত দুঃখকে ভুলে সমাজের দুঃখকে কাঁধে নেওয়ার জন্য যে অভিযান শুরু করেছেন, তার জন্য আমি তাকে আমার তরফ থেকে কুর্নিশ দ্বারা জানাই এবং ওনাকে অভিনন্দন জানাই যে উনি সেই লড়াই লড়তে চেয়েছেন। সবাই লড়তে পারে না, লড়ার সৎসাহস দেখাতে পারে না, কারণ রাজনীতিতে অনেক কিছু হারাতে হয়, অনেক আক্রমণের মুখে পড়তে হয়। আপনারা দেখছেন ওনাকে নিয়ে, ওনার পরিবারকে বিরোধী দল যারা আছেন তারা নানা রকম কুরুচিকর মন্তব্য করছে, যে মন্তব্যগুলো কোন ভদ্র শিক্ষিত মানুষ করতে পারে না। ওনার পরিবারে ওনার হাজবেন্ড অর্থাৎ অভয়ের বাবা তিনি উপস্থিত আছেন, আমাদের জেলা সভাপতি চণ্ডীচরণ দা উপস্থিত আছেন আমাদের মন্ডল সভাপতি সহ ভাই জয় মহাদেব বসাক, আমাদের বহু পুরনো নেতৃত্ব এই অঞ্চলের তিনি উপস্থিত আছেন এবং অন্যান্য নেতৃত্ব সকলে উপস্থিত আছেন। আমি পথ চলতি মানুষ, বাজারে যারা এসেছেন তাদের সকলকে আমার তরফ থেকে নমস্কার জানাই। আর দু চারটি কথা আপনাদের সামনে বলতে চাই। দেখুন, গণতান্ত্রিক দেশে মানুষ ভোট দেয় সরকার গঠন করার জন্য। সরকার কেন গঠন করা প্রয়োজন? দু তিনটে বিষয় সরকারের হাতে থাকে। দেখুন, একটি বিষয় থাকে যে আমি যে জায়গায় বাস করছি সেটা কোনো রাজ্য হতে পারে, দেশ আছে আমার, আপনি বসুন, সেই রাজ্য তথা দেশের সুরক্ষা। তার কারণ আপনি ডাক্তার হন, ইঞ্জিনিয়ার হন, বা আমার মতো প্রফেসর হন বিশ্ববিদ্যালয়ের, বা রিক্সা চালান, বা ব্যবসা করেন, যা ইচ্ছে তাই করেন, আপনার কোটি টাকা থাকলেও যদি আপনার দেশ সুরক্ষিত না থাকে, আপনি যে জায়গাটায় থাকেন সেই জায়গাটা যদি সুরক্ষিত না থাকে, আপনার টাকা পয়সা প্রভাব প্রতিপত্তি কিচ্ছু থাকে না। আমাদের এই অঞ্চলের প্রচুর মানুষ পূর্ববঙ্গ থেকে আসা মানুষ, ঠিক যেমন আমার পূর্বপুরুষ পূর্ববঙ্গ থেকে এপার বাংলায় এসেছিলেন। আমরা জানি এক রাতের মধ্যে কয়েক বিঘে জমি, যাদের দাম সেই যুগে কয়েক হাজার টাকা ছিল, এখন হয়তো লক্ষ টাকা হবে, এক রাতের মধ্যে সেই সম্পত্তি 0 টাকায় রূপান্তরিত হলো, কারণ ছেড়ে পালিয়ে আসতে হলো এপার বাংলাতে। অর্থাৎ দেশ মাটি যদি সুরক্ষিত না থাকে, আপনার যত টাকার সম্পত্তি থাক না কেন, এমনকি নান্টু ঘোষের বানানো সম্পত্তিও সুরক্ষিত থাকবে না যদি না ভারতবর্ষ সুরক্ষিত থাকে, যদি না পশ্চিমবঙ্গ সুরক্ষিত থাকে। প্রথম হচ্ছে দেশ তথা আপনি যে জায়গায় আছেন। দ্বিতীয় হচ্ছে আপনার রুজি রোজগার, অর্থাৎ আপনি যে জায়গায় আছেন সেই জায়গায় আপনার উপযুক্ত রোজগারের ব্যবস্থা আছে কিনা। এবং 3 নম্বর আমি যেটা মনে করি যে অঞ্চলে বাস করেন সেই অঞ্চলে শান্তি শৃঙ্খলা বজায় আছে কিনা। এই 3টি যে ইস্যু, মেন ইস্যু, তার উপরে একটি দেশ বা একটি রাজ্যের ভোট হয়, মানুষ ভোটাধিকার প্রয়োগ করে গণতন্ত্র। আপনি পশ্চিমবঙ্গের কথা চিন্তা করুন, পশ্চিমবঙ্গে আমরা কোন জায়গায় আছি। আপনারা হয়তো কলকাতাতে থাকেন, কলকাতার বাইরেও যান বিভিন্ন জায়গায় ঘুরতে, কখনো আপনারা ছুটির সময় কোনো পাহাড়ি অঞ্চলে যান, পশ্চিমবঙ্গের অনেক জায়গা দেখেছেন, কেউ হয়তো তারাপীঠে মায়ের দর্শনে যান। আমি ঠিক এইভাবে কতগুলো মন্দির দর্শনে গেছিলাম, আজ থেকে প্রায় 1 বছরেরও বেশি সময় হয়ে গেল। সেই মন্দিরগুলো কোনোটাই আস্ত ছিল না, কারণ জায়গাটার নাম ছিল হচ্ছে শামশেরগঞ্জ। সেই শামশেরগঞ্জে যে দাঙ্গায়
চন্দন দাস, হরগোবিন্দ দাস মারা গেলেন। তারা মারা গেলেন, বাড়ির সামনে খুন হলেন পাড়ার লোকের দ্বারা। কোনো বাইরে থেকে কেউ আসেনি, বাংলাদেশ থেকে কেউ এসে মেরে যায়নি তাকে। তাদের দোষ কি ছিল? তারা বিজেপি করতেন না, আরএসএস করতেন না, বরঞ্চ সিপিএম কংগ্রেসের সাপোর্টার ছিলেন, এমনকি পঞ্চায়েতে ভোটে পর্যন্ত দাঁড়িয়েছিলেন। তারা সাম্প্রদায়িকতার শিকার হলেন। নিজের বাড়ির সামনে বাচ্চা বাচ্চা মেয়েরা ইজ্জত বাঁচানোর জন্য বাড়ির ছাদ থেকে লাফ দিয়ে অন্য রাজ্যে গিয়ে থাকলো। আমি 5 ঘন্টা 32 ডিগ্রি 35 ডিগ্রি টেম্পারেচারের মধ্যে শমশেরগঞ্জের প্রত্যেকটি বাড়ি ঘুরে দেখেছিলাম। একটা ভাঙা শিবলিঙ্গ এনেছিলাম মন্দিরে, যেটা ভেঙে দেওয়া হয়েছিল। ইচ্ছে ছিল কোনদিন মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে দেখা হলে ওই ভাঙা শিবলিঙ্গটা ওনার হাতে তুলে দেব, সেই সুযোগ এখনো পর্যন্ত হয়নি।